আচ্ছা, তো এতদিন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো ফ্রিকোয়েন্সির ভেতর ফ্রিকোয়েন্সি বলতে মূলত আমরা অ্যাঙ্গেল মডুলেশন নিয়ে কথা বলতেছিলাম। অ্যাঙ্গেল মডুলেশনের ২ টা পার্ট ছিল, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, দুটো নিয়ে আমরা ডিসকাস করেছি। তারপর আমরা মূলত ফ্রিকোয়েন্সি মডুলেশনের উপর ডাইভ ডাউন করেছিলাম। হ্যাঁ? মানে এটাতে একটু দেখতে চাচ্ছিলাম ইন ডিটেইল ম্যাথমেটিক্যালি যে কি, কি টাইপের জিনিসপত্র আছে। তো ফ্রিকোয়েন্সি মডুলেশনের আমাদের মেসেজ সিগন্যাল যদি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল ফ্রিকোয়েন্সি কেমন সেটা দেখেছিলাম। সেখান থেকে ফেজটা কিভাবে ডিরাইভ করতে হয় সেটাও আমরা দেখেছিলাম। আল্টিমেটলি আমরা পুরো মডুলেটেড সিগন্যালটাকেই পেয়ে যাচ্ছিলাম। ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল অ্যাঙ্গেল তো মূলত আমাদের যেহেতু অ্যাঙ্গেল মডুলেশন কাজেই অ্যাঙ্গেলের পার্টটাকে ডিরাইভ করেই আনতে হতো। অ্যাঙ্গেলের পার্টটাকে ডিরাইভ করে আনার পরে অ্যাঙ্গেল বাই যে ফেজ যেটা সেটাকে ডিরাইভ করে আনার পরে বসিয়ে দিলেই ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা লাস্ট ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে যে ন্যারো ব্যান্ড এফএম আর ওয়াইড ব্যান্ড এফএম মানে ২ রকম ফ্রিকোয়েন্সি মডুলেশন আমাদের ছিল। একটাকে আমরা বলবো হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম আর একটা ছিল হচ্ছে ওয়াইড ব্যান্ড এফএম। তো ন্যারো ব্যান্ড এফএম কে আমরা ডিফাইন করেছিলাম যখন আমাদের মডুলেশন ইনডেক্স বিটা, আমরা বিটাকে ডিফাইন করে এসেছিলাম। বিটা হচ্ছে ডেল্টা এফ বাই এফএম ছিল আমাদের। ঠিক আছে? যেখানে ডেল্টা এফ হচ্ছে কেএফএম, ডেল্টা এফ এর ভ্যালু ছিল হচ্ছে কেএফএম, ডেল্টা এফ কে আমরা বলতাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তাই না? ডেল্টা এফ কে আমরা বলতাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন মানে কতটুকু শিফট করে যাচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কতটুকু ফ্রিকোয়েন্সি শিফট হচ্ছে ডেভিয়েট করতেছে সেটাই ছিল আমাদের ডেল্টা এফ। আর এফএম তো ছিল হচ্ছে গিয়ে আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো এই রেশিওটাকে আমরা বলতাম হচ্ছে মডুলেশন ইনডেক্স বিটা। তো এই বিটার ভ্যালুর উপর ডিপেন্ড করেই আমরা ২ রকম এফএম চিন্তা করতাম। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম যেখানে বিটার ভ্যালু লেস দেন 1 রেডিয়ানের চাইতে ছোট যখন বিটার ভ্যালু, হ্যাঁ ১ রেডিয়ানের চাইতে ছোট যখন, আর বিটার ভ্যালু যখন ১ রেডিয়ানের চাইতে বেশ বড় তখন আমরা সেটাকে ওয়াইড ব্যান্ড এফএম এর ভেতর চিন্তা করতাম। তো ফার্স্ট আমরা ন্যারো ব্যান্ড এফএম নিয়ে কথা বলেছিলাম। ওখানে আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন করেছিলাম। অ্যাসাম্পশন করে একটা সহজ ওয়েভফর্ম ডিরাইভ করে এনেছিলাম যে বিটার ভ্যালু যখন ১ এর চাইতে ছোট হয়, বিটা টেন্ডস টু 0 মানে অনেক ছোট ভ্যালু, তখন এই সাইনের অ্যাপ্রক্সিমেশনটা এটা আমরা ইউজ করব না, অন্য অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। কজ এর যেটা ছিল কজ 0 এর ভ্যালু 1 এর মতন হয়ে যায়। কাজেই এই পুরো পার্টটাই আ আচ্ছা ওই পার্টটা আমরা চাইলে রাখতে পারি। মানে এটা 0 এর কাছাকাছি হয়ে যাবে। কাজেই এই পুরো পার্টটা যদি 0 এর কাছাকাছি হয়ে যায়, cos 0 এর ভ্যালু 1 এর মতন হবে। আর এই পার্টটা যদি 0 এর কাছাকাছি হয়ে যায়, sin 0 এর ভ্যালু বা sin থিটার ভ্যালু আরকি। তখন আমরা থিটার পার্সপেক্টিভে চিন্তা করব। sin থিটার ভ্যালু থিটার সমান আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি। যদি থিটার ভ্যালু অনেক ছোট হয়। ঠিক আছে? এই ২ টা পার্টকে আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম অ্যাপ্রক্সিমেট করে ওয়েভফর্মটাকে। বসে আল্টিমেটলি কিছু ক্যালকুলেশন করে আনার পরে আমাদের এই টাইপের একটা এক্সপ্রেশন চলে এসেছিল। এটাই ছিল ন্যারো ব্যান্ড এফএম। তো এই ন্যারো ব্যান্ড এফএম কে আমরা জেনারেট করব কিভাবে? জেনারেট করার জন্যই কেটে গেছে। এই ন্যারো ব্যান্ড এফএম কে আমরা জেনারেট করার জন্য যেই কাজটা করেছিলাম সেটা হচ্ছে কি? এই ব্লকটা ব্যবহার করছিলাম। মানে এই এক্সপ্রেশনটা আমাদের জেনারেট করতে হবে। সহজ কথা হচ্ছে এইটা, এই এক্সপ্রেশনটা। ঠিক আছে? এই এক্সপ্রেশনটা জেনারেট করব কিভাবে? সেই ব্লক ডায়াগ্রামটাই আমরা দেখেছিলাম। আমাদের যে মেসেজ সিগন্যাল ছিল তাকে একবার ইন্টিগ্রেট করতে হতো। তারপরে প্রোডাক্ট মডুলেটর ব্যবহার করতে হতো। আর ক্যারিয়ারটাকে একবার ডিরেক্ট যোগ করে দিতে হতো, আরেকবার 90 ডিগ্রি শিফট করে গুণ করে আনতে হতো। ঠিক আছে? এই পার্টটা আমি এক্সপ্লেইন করেছিলাম মোটামুটি আমাদের ক্লাসে। হোপফুলি মনে আছে বা রেকর্ডিং দেখে নিলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এই পার্টটুকু ছিল আমাদের ন্যারো ব্যান্ড এফএম এর পার্ট, হ্যাঁ? আজকে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ওয়াইড ব্যান্ড এফএম। এবং ওয়াইড ব্যান্ড এফএম এ আমরা মূলত বেশ খানিকটা ফোকাস করব। আচ্ছা, আরেকটা পেজ একটু খুলি। এটা হলে হোপফুলি আমাদের শেষ হয়ে যাবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ, হ্যাঁ? আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো হচ্ছে ওয়াইড ব্যান্ড এফএম নিয়ে। আমি একটু এক্সপ্লেইন করার ট্রাই করি। ওয়াইড ব্যান্ড এফএম। তো ওয়াইড ব্যান্ড এফএম এর ১ম কন্ডিশন ছিল হচ্ছে আমাদের যে মডুলেশন ইনডেক্স বিটা সেটার ভ্যালু হতে হবে হচ্ছে গ্রেটার দ্যান 1, তাই না? যেটা আমরা বলেছিলাম আমাদের যে ওয়াইড ব্যান্ড এফএম এর ক্রাইটেরিয়া ছিল মডুলেশন ইনডেক্স যেটা ছিল আমাদের বিটা, সেই মডুলেশন ইনডেক্স বিটার ভ্যালু গ্রেটার দেন 1 রেডিয়ান হতে হবে। এই কন্ডিশনটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা। তো তাহলে আমাদের নরমাল যেই এক্সপ্রেশন ছিল
এফএম মডুলেটেড সিগন্যালের। এফএম সিগন্যালের ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন ছিল হচ্ছে এই টাইপের, এসটি এটা সমান ছিল এসি কজ, এখানে সেই যে থেটাটা ছিল, যেখানে থেটার ভ্যালুটা আমরা বসিয়ে দিতাম, তাই না? তাহলে এটাই, এই থেটার ভ্যালুটা ছিল হচ্ছে এই টাইপের, 2 পাই এফসিটি প্লাস আমাদের ওই ইয়ের পার্টটা ছিল, কমপ্লেক্স পার্টটা, এখানে ছিল মেসেজ সিগন্যালটা বিটা সাইন 2 পাই এফএমটি। ঠিক আছে, থেটার ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, থেটার ভ্যালুটা কিভাবে এসে এটা আমরা ডিরাইভ করে এনেছিলাম আগে। আচ্ছা, তো এইখান থেকে এখন আমরা আগের মতো ওরকম অ্যাপ্রক্সিমেশন করতে পারবো না। আগে যেমন আমাদের বিটার ভ্যালুটা ছোট হওয়ার কারণে এই পুরো পার্টটাকে আমরা একটা ছোট অ্যাঙ্গেল ধরে নিয়েছিলাম, একটা সুবিধা ছিল যে বিটা যেহেতু ছোট, কাজে এই পুরো জিনিসটার ভ্যালুই অনেক ছোট হবে, এখান থেকে আমরা বেশ কিছু অ্যাপ্রক্সিমেশন করতে পেরেছিলাম। তো এখন আর সেরকম করার সুযোগ নাই, হ্যাঁ, কারণ যেহেতু বিটার ভ্যালুটা আমরা বড়ই চিন্তা করতেছি। তাহলে এই পার্টটাকে আমরা কিভাবে ভাঙাবো? এই পার্টটাকে ভাঙানোর উপায় হচ্ছে, আপনাদের অয়েলার্স ফর্মুলা বলতে একটা জিনিস ছিল, যদি মনে থেকে থাকে তো আমি লিখে দিই। অয়েলার্স ফর্মুলা বলতো যে এরকম বলতো, কস থিটা ছিল হচ্ছে গিয়ে ই পাওয়ার জে থিটা প্লাস ই পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, অয়েলার্স ফর্মুলা বলতো হচ্ছে আমাদের যদি কোসাইন থাকে, কোসাইন থিটা যদি থাকে, কোসাইন থিটাকে আমরা এক্সপোনেনশিয়ালের টার্মে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা ছিল, বা এইটারই আর একটা অল্টারনেট ফর্মুলা ছিল, ওইটাই আসলে আমাদের মূলত লাগবে, যেটা ছিল এই টাইপের, ই পাওয়ার জে থিটা, এটা সমান সমান ছিল কস থেটা প্লাস জে সাইন থিটা। আপনারা কমপ্লেক্স নাম্বার নিয়ে যখন পড়েছেন হোপফুলি তখন এই ফর্মুলা গুলোর সাথে পরিচিত হয়েছিলেন। মূলত ফর্মুলা ছিল হচ্ছে তিনটা, কস থেটার একটা ফর্মুলা ছিল, সাইন থেটার একটা ফর্মুলা ছিল, তো ওই দুইটা থেকে আসলে মূলত এটা আসে, এটা ছিল হচ্ছে ই পাওয়ার জে থিটা মাইনাস ই পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই টুয়াইস জে, এরকম একটা ফর্মুলা ছিল সাইন থিটার জন্য, কস থিটার জন্য ছিল উপরেরটা। আর এই দুইটাকে যদি আমরা একটু রিলেট করি আর কি, হ্যাঁ, রিলেট করে যোগ বিয়োগ করলেই এই ফর্মুলাটা আসে, অয়েলার্স ফর্মুলা যেটা, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব এখানে। ঠিক আছে, এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এইখান থেকে যদি আমি কস থিটাটার উপরে ফোকাস করি, এই যে ই পাওয়ার জে থিটা, এটা হচ্ছে কস থিটা প্লাস জে সাইন থিটা, হ্যাঁ, এইখান থেকে আমি যদি কস থিটার উপরে ফোকাস করার ট্রাই করি, তাহলে এটা আমি বলতে পারি না এটা আসলে রিয়েল পার্ট অফ ই পাওয়ার জে থিটা। আমাদের এই যে ই পাওয়ার জে থিটা ছিল, এটা মূলত একটা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারের ভেতর রিয়েল পার্টটা হচ্ছে এইটা আর ইমাজিনারি পার্টটা হচ্ছে এইটা, তাই না? সেভাবেই তো আমরা লিখতাম, রিয়েল পার্ট প্লাস জে ইন্টু ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল পার্টটা হচ্ছে এই কস থেটাটা, ইমাজিনারি পার্টটা হচ্ছে সাইন থেটাটা। তাহলে আমরা কস থেটাকে এইভাবে চাইলে লিখতে পারি, যেটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা এইভাবেই লিখবো আর কি। কস থেটাটাকে আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ ই পাওয়ার জে থেটা। এই আর ই লেখার অর্থ হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা রিয়েল পার্ট অফ ই পাওয়ার জে থিটা। ঠিক আছে, এই অংশটুকু ই পাওয়ার জে থিটার রিয়েল পার্টটুকু। আচ্ছা, তাহলে এখন যদি এইখানে আমরা সেটাকে রিলেট করি, আমাদের এখানে একটা কজ আছে, তাহলে এই পার্টটাকে আমরা লিখতে পারি না রিয়েল পার্ট অফ, ধরেন, আচ্ছা, এটাকে পুরো জিনিসটাকে আমি থেটা আকারে চিন্তা করতেছি, এই যে এই পুরো ভেতরের জিনিসটাকে আমাদের থেটা আমরা চিন্তা করতেছি, হ্যাঁ, এই কজ, এই পুরো জিনিসটাকে থেটা চিন্তা করলাম, ধরেন এটাকে থেটা থেটা নর্মাল থেটাই চিন্তা করি, আর টি লেখার দরকার নেই। পুরোটা যদি আমি থেটা চিন্তা করি, এটাকে এইভাবে লিখতে পারি না, এসি কজের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে রিয়েল পার্ট অফ ই পাওয়ার জে থিটা। ঠিক আছে, রিয়েল পার্ট অফ এই পুরো পার্টটাকে আমরা থিটা চিন্তা করতেছি, কাজে কস থিটার পরিবর্তে আমরা এইটুকু লিখে দিলাম, অন্য কালার করে দিই, এই পুরো পার্টটার পরিবর্তে, ঠিক আছে, কজের পরিবর্তে আমরা এটা লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে থেটার ভ্যালুটা বসিয়ে দিই, এটা হচ্ছে আমাদের থেটা, থেটার ভ্যালুটাকে বসিয়ে দিই। আচ্ছা, চাইলে আমরা এসিটাকে ভিতরে নিয়ে যেতে পারি, কারণ এসি যেহেতু একটা রিয়েল নাম্বার,
তো এসি রিয়েল নাম্বার হওয়ার কারণে এসটাকে চাইলে আমরা ভেতরে নিয়ে যেতে পারি, কোনো চেঞ্জ হবে না তাতে। আমরা এই পুরো জিনিসটাকে লিখতে পারি এরকম রিয়েল পার্ট অফ, এই আরই দিয়ে বুঝাচ্ছি রিয়েল পার্ট অফ, হ্যাঁ। তো এই রিয়েল পার্ট অফ এইভাবে লিখতে পারি এসি ই পাওয়ার জে থিটা, কারণ এসিটা যেহেতু অলরেডি একটা রিয়েল নাম্বার, তাই না? এসিটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, এটা অলরেডি একটা রিয়েল নাম্বার, কাজে এসি ভ্যালু যেহেতু রিয়েল নাম্বার, এটাকে আমরা ভেতরেও নিয়ে যেতে পারি, অসুবিধা নাই। এখন থেটার ভ্যালুটাকে বসিয়ে দিতে চাচ্ছি, থেটার ভ্যালুটা যদি বসিয়ে দেই এখানে পাবো হচ্ছে রিয়েল পার্ট অফ, এখানে এসি থাকলো ই পাওয়ার জে, এই পুরো থেটার পার্টটা বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখানে থাকবে 2 পাই এফ সি টি প্লাস জে বিটা, ইয়ে পার্টটাকে যদি আলাদা করতে চাই কি বলে, বিটা সাইন 2 পাই এফ এম টি, হ্যাঁ। আচ্ছা, ব্র্যাকেট আরো লাগবে আমার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 2 পাই এফ এম টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই ই পাওয়ার যদি আমাদের থাকে, ই এর পাওয়ারটাকে আমরা দুই ভাগে ভাগ করে আনতে পারি না? আমরা তো এরকম টাইপের নিয়ম জানি যে যদি ই পাওয়ার এ প্লাস বি টাইপের কিছু থাকে, সেটাকে আমরা এরকম লিখতে পারি ই এ ইন্টু ই বি, তাই না? পাওয়ার যদি এরকম দুইটা টার্ম গুণ আকারে থাকে, তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ওই কাজটাই হচ্ছে আমরা এখানে করতেছি, ঠিক আছে? ই পাওয়ার এ প্লাস বি হচ্ছে ই এ ইন্টু ই বি, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো, এখানে যেহেতু একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনের রেসপেক্টে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। আপনাদের এই ডিরাইভেশনটা কিন্তু পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কাজেই বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করিয়েন। এই ডিরাইভেশনটা পরীক্ষায় থাকতে পারে, বা যদি বলি থাকবে, সর্ট অফ ইম্পর্টেন্ট আপনাদের জন্য, হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটাকে যদি দুই ভাগে আমি ভাগ করে ফেলতে চাই, এখানে থাকবে রিয়েল পার্ট অফ এসি ই পাওয়ার জে 2 পাই এফ সি টি, তার সাথে গুণ আকারে থাকবে, তাই না? এক্সপোনেনশিয়াল যেহেতু, ধরেন এসিটা গুণ আকারে থাকতেছে এইটা ইনটু ই পাওয়ার, এখানে জে এর সাথে যে গুণ হবে, তো ওই পার্টটা ওইটার মতন থাকলো, আমরা এখানে পাবো হচ্ছে যে বিটা সাইন 2 পাই এফ এম টি, ঠিক আছে? তো এর ভেতর থেকে আমরা এখন এই পার্টটাকে আলাদা করে নিব, এই এসির পার্টটাকে আর এই পার্টটাকে আলাদা করে নিব। এই পার্টটাকে যদি আলাদা করে নিই, তো তখন আমরা কি পাবো, ওই দুইটা টার্মকে আলাদা করে নিচ্ছি, মনে করেন এই রিয়েল পার্ট অফ এসি ই পাওয়ার জে বিটা সাইন 2 পাই এফ এম টি, এইটা থাকলো, তার সাথে অন্য টার্মটা গুণ আকারে আছে যে 2 পাই এফ সি টি। এখন এই যে অংশটাকে, এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের এনভেলপ, হ্যাঁ। এনভেলপ কিরকম, আচ্ছা এটা অন্য একটা কালার করি, এই যে পার্টটা সেটাকে আমরা এইভাবে করে লিখি, এনভেলপ বোঝানোর জন্য এসটির এনভেলপ, হ্যাঁ, আমাদের যে নর্মাল যে সিগন্যালটা ছিল এফএম সিগন্যাল, তার এনভেলপ, এনভেলপ বোঝানোর জন্য আমরা মাথায় একটা এরকম ওয়েভ দিতে পারি, এইটা তার সাথে গুণ আকারে থাকতেছে এই পার্টটা ই পাওয়ার জে 2 পাই এফ সি টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু যদি বোঝা যায়, আচ্ছা আমাদের উপরে বোধহয় কোনো জে ছিল না, তাই না? 2 পাই এফ সি টি, আচ্ছা এই এখানে আসলে কোনো আমাদের জে ছিল না এই পার্টটাতে, তখন জিনিস ঠিকঠাক থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, আচ্ছা যে গুণ হয় এখানে আসবে ঠিকই, তাহলে এখন যে পার্টটা দাঁড়াচ্ছে, এই যেই জিনিসটা আমরা পেলাম, এইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কমপ্লেক্স এনভেলপ ফর এফএম সিগন্যাল। এই যে আমাদের এফএম সিগন্যালটা ছিল, এফএম সিগন্যালটাকে তো আমরা এসটি দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম পুরো এফএম সিগন্যালটাকে,
সেটাকে আমরা একটা এনভেলপ আকারে পাচ্ছি, আর এটা মূলত একটা সাইন কজ। এনভেলপ বলতে আমরা কি বুঝি, যে ধরেন আমার যদি একটা সাইন ওয়েভ থাকে, এটা মূলত ক্যারিয়ার সিগন্যালটা, হ্যাঁ, ক্যারিয়ারের এক্সপোনেনশিয়াল, মানে এইটাকে আমি চাইলে সাইন কজ আকারে লিখতে পারি, কমপ্লেক্স আকারে। মানে এটা যদি আমি ই পাওয়ার জে থিটা চিন্তা করি, এটাকে কিন্তু আমি এরকম কস থিটা প্লাস জে সাইন থিটা আকারে চিন্তা করতে পারবো। বা এখানে আছে ই পাওয়ার জে 2 পাই এফ সিটি, তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি কস 2 পাই এফ সিটি প্লাস জে সাইন 2 পাই এফ সিটি। ঠিক আছে, মানে এই পার্টটার কথা বলতেছি। যদি এই পার্টটুকুকে আমি থিটা আকারে চিন্তা করি, ঠিক আছে, ই পাওয়ার জে থিটা হচ্ছে এই পার্টটা, কাজে ই পাওয়ার এই জে ইন্টু এইটাকে আমরা চাইলে এইভাবে করে দুই ভাগে ভাগ করে লিখতে পারি। ঠিক আছে, এটাই যদি আমরা থিটা চিন্তা করি, তাহলে মূলত এই এই সাদা কালারের যেই অংশটুকু আছে, এটা কিন্তু আমাদের একটা সাইন কজ, যদি আমি বলতে, যদিও কমপ্লেক্স প্লেনে, মানে কজটা আছে রিয়েলে, আর তার সাথে একটা সাইন পার্ট আছে কমপ্লেক্স আকারে। আর তার যেই সামনে যেটা, সেটাই মূলত আমাদের এখানে এনভেলপ। এনভেলপ বলতে অ্যামপ্লিটিউডের মতন যেটা কাজ করে, মনে করেন আমরা দেখেছিলাম না আগে যে ক্যারিয়ারের সামনে যেই পার্টটা থাকতো, সেটা আমাদের এনভেলপ হিসেবে কাজ করতো। এম এম এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ডিএসবি উইথ ক্যারিয়ারের ক্ষেত্রে একটু যদি আমি আপনাদের মনে করাই দিই, উম, এই যে কজ ওমেগা সিটির সামনে যেটা ছিল, সেটা ছিল আমাদের এনভেলপের পার্ট, তাই না? তার মানে কোসাইন যেটা ছিল, কোসাইন বা সাইন, তার সামনে আমাদের অ্যামপ্লিটিউডের মতন যেই পার্টটা থাকতো, সেই পার্টটাকে আমরা বলতাম হচ্ছে এনভেলপ। এনভেলপটা মূলত ডিটারমাইন করতো যে যে কোন দুইটার মাঝখানে আমাদের ওয়েভটা অসিলেট করবে। হ্যাঁ, এটা ছিল একটা এনভেলপ, আর তার এটা ছিল ওই নেগেটিভ সাইডে রিফ্লেক্টেড এনভেলপ, এর ভেতরে আমাদের ক্যারিয়ারটা অসিলেট করতো। ঠিক আছে, কসের সামনে যেটা বসতো আর কি। তো এখানেও সেম টাইপের ঘটনাই ঘটতেছে কমপ্লেক্স নাম্বারের পার্সপেক্টিভ থেকে। খেয়াল করে দেখেন যে ই পাওয়ার জে 2 পাই এফ সিটি, এইটা কিন্তু মূলত একটা কস সাইন। ঠিক আছে, কস 2 পাই এফ সিটি প্লাস জে সাইন 2 পাই এফ সিটি, মানে মূলত এটা একটা কোসাইন ওয়েভ এবং সাইন ওয়েভের রিপ্রেজেন্টেশন আমাদের ক্যারিয়ার, এবং এটা তাই না, যে 2 পাই এফ সিটি ক্যারিয়ার মূলত। খালি ব্যাপার হচ্ছে এটা কমপ্লেক্স পার্ট ওয়ালা জিনিস, মানে একদম রিয়েল না পুরোটা। তো তার সামনে যেই পার্টটা বসতেছে সেটাই হচ্ছে আমাদের এনভেলপ। ঠিক আছে, কাজে এই যে এসটিটা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কমপ্লেক্স এনভেলপ অফ ক্যারিয়ার যদি বলতে চাই, বা মডুলেটেড সিগন্যাল এনভেলপ। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করিয়েন, হ্যাঁ, না বুঝলে আমাকে প্রশ্ন করিয়েন, এই ডিরাইভেশনটা একটু বুঝে বুঝে করতে হবে কিন্তু, নাহলে। আচ্ছা, কমপ্লেক্স এনভেলপ অফ মডুলেটেড সিগন্যাল, এটা আমাদের। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে এসটিটা আমরা পেলাম, তাহলে এসটির এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে ওই হচ্ছে এই টাইপের। এসটিটা যেটা, এই এনভেলপের উপরে আমরা একটু ফোকাস করবো, এটা দাঁড়াচ্ছে এসি ই পাওয়ার জে বিটা সাইন 2 পাই এফ এম টি। ঠিক আছে, তো এইটার ভেতরেই আমরা এখন যেই কাজটা করব, এইটাকে আমরা ফুরিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, এটা একটা, যদিও কমপ্লেক্স সিগন্যাল, কমপ্লেক্স সিগন্যালে ফুরিয়ার যদি আমরা করতে চাই, আহ ফুরিয়ার সিরিজ আর কি, ফুরিয়ার সিরিজ যদি করতে চাই সর্ট অফ, তো ওই ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট গুলো আমরা পাবো। ঠিক আছে, এই এসটিটাকে আমরা ফুরিয়ারের রেসপেক্টে যদি লিখি, তো এসটিটাকে আমরা এইভাবে করে লিখতে পারবো যখন ফুরিয়ারের রেসপেক্টে চিন্তা করতেছি। সামেশন অফ কোএফিসিয়েন্ট গুলো যদি চিন্তা করি, এটা থাকবে হচ্ছে সিএন, সিএন গুলোই আমাদের ফুরিয়ার কোএফিসিয়েন্ট। ফুরিয়ার কোএফিসিয়েন্ট মানে কোন ফ্রিকোয়েন্সিতে কেমন ভ্যালু আছে, মানে কোন ফ্রিকোয়েন্সি, ফুরিয়ার সিরিজ করলে তো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ভ্যালু পাই, তাই না? তো ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলোই সেটা ডিটারমাইন করে দেয় যে কোন ফ্রিকোয়েন্সিতে কেমন কম্পোনেন্ট আছে। সিএন এর ভ্যালু যদি বড় হয় তাহলে ওই ফ্রিকোয়েন্সিতে, ওই ফ্রিকোয়েন্সিটা ডমিনেন্ট। সিএন এর ভ্যালু যদি কম হয় তাহলে ওই ফ্রিকোয়েন্সিটা লেস ডমিনেন্ট। হ্যাঁ, কোনো কোনো ফ্রিকোয়েন্সির জন্য সিএন জিরো হতে পারে, তো সেই অনুযায়ী ডিপেন্ড করে। তার সাথে থাকবে হচ্ছে এই ই পাওয়ার, যেহেতু কমপ্লেক্স ডোমেইনে আমরা চিন্তা করতেছি, যে 2 পাই এন এফ এম টি। এন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিমিট।
আচ্ছা, এটা কি লেখা ট্রাই করলাম একটুখানি বলি। প্রথমত এটা হচ্ছে আমাদের ফুরিয়ার ডোমেইনে আমরা ভাগ করতেছি। হ্যাঁ, মানে আমাদের এই যে এসটিটা ছিল, এসটিটাকে আমরা ফুরিয়ার সিরিজ আকারে লেখার চেষ্টা করছি। ফুরিয়ার সিরিজ আকারে লেখার অর্থ হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলো যে আমরা পাবো ক্যালকুলেট করে, এই কোএফিসিয়েন্ট গুলো আমরা ক্যালকুলেট করার ট্রাই করব। হ্যাঁ, এই সিএন কোএফিসিয়েন্ট গুলো, ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করার ট্রাই করব। ফুরিয়ার সিরিজ মূলত আমাদের কি বলে? ফুরিয়ার সিরিজ আমাদের বলে যে আমার কাছে যদি একটা সিগন্যাল থাকে, তো ওই সিগন্যালটা আমি অনেকগুলো সাইন ওয়েভের যোগফল আকারে প্রকাশ করতে পারি। যদি আমি রিয়েল সিগন্যালের পার্সপেক্টিভে বলি, আমি একদিন একটু বলার চেষ্টা করতেছিলাম আপনাদের ফুরিয়ার, কবে বলার চেষ্টা করতেছিলাম, ব্যান্ডউইথ নিয়ে যেদিন কথা বলতেছিলাম। স্যার অনেক আগে স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্যান্ডউইথ। হ্যাঁ ব্যান্ডউইথ হ্যাঁ, একটুখানি দেখি তাহলে ব্যান্ডউইথের জিনিসপত্র যেখানে ছিল একটু মনে করাই দিই। তারপরে এটা আসলে কমপ্লেক্স ডোমেইনে ফুরিয়ার করবো আমরা, মানে রিয়েল সিগন্যালের জন্য না। এখানে আই গেস কথা বলেছিলাম। আচ্ছা না, আরো আগে কথা বলেছিলাম মডুলেশন, ইন্ট্রো টু কমে বলেছিলাম। আচ্ছা হ্যাঁ, এখানেই বোধহয় এখানে মোটামুটি ফুরিয়ার সিরিজ নিয়ে আমরা কথা বলা ট্রাই করছি। তাহলে ফুরিয়ার সিরিজ বলে যে আপনার যদি একটা পিরিয়ডিক সিগন্যাল থাকে, হ্যাঁ, এটা ধর একটা পিরিয়ডিক সিগন্যাল। স্যার আই গেস লেকচার 1 এ বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম দিকে, হ্যাঁ একদম আমাদের লেকচার 1 যেটা ছিল ইন্ট্রো টু কম এর আগের পার্ট আর কি, ইন্ট্রো টু কম 1। তো আমাদের যদি একটা এরকম পিরিয়ডিক সিগন্যাল যদি থাকে, এই পিরিয়ডিক সিগন্যালটাকে আমরা চাইলে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে সাইন ওয়েভ আকারে প্রকাশ করতে পারি। তো এটা একটা পিরিয়ডিক সিগন্যাল এবং এটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো একটা সাইন ওয়েভ না, মাল্টিটোন সিগন্যাল, মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি এর ভেতরে আছে, একটা একটা সাইন ওয়েভ না শুধু। তো ফুরিয়ার সিরিজ আমাদের সেই জিনিসটাই দেয় যে any periodic signal can be expressed by the summation of multiple sinusoidal waveforms। হ্যাঁ, তার মানে এই যে একটা পিরিয়ড যদি আমরা নিই, এই এই পিরিয়ডিক সিগন্যালটাকে, একটা পিরিয়ড যদি আমি নিই, এইটাকে এরকম অনেকগুলো সাইন ওয়েভের যোগফল আকারে আমি প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এই সিগন্যালটা একটা রিয়েল সিগন্যাল ছিল। ঠিক আছে, রিয়েল সিগন্যালের ক্ষেত্রে এরকম অনেকগুলো সাইন ওয়েভের আকারে প্রকাশ করবো। তো এই যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেগুলো, সেগুলোই আসলে ডিটারমাইন করে। যেমন F1 ফ্রিকোয়েন্সির জন্য আমি 20 অ্যামপ্লিটিউডের একটা সাইন ওয়েভ পাচ্ছি, তার মানে F1 ফ্রিকোয়েন্সির জন্য আমার ফুরিয়ার কোএফিসিয়েন্ট আসবে হচ্ছে 20। ঠিক আছে, সিমিলার ভাবে এই F2 ফ্রিকোয়েন্সি আমি যদি 15 কিলোহার্টজ ধরি, তার জন্য আমি 35 অ্যামপ্লিটিউডের একটা সাইন ওয়েভ পাচ্ছি। তো এটা হবে হচ্ছে F2 ফ্রিকোয়েন্সির জন্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট। এটা হবে হচ্ছে F3, এইটটা হচ্ছে F3 ফ্রিকোয়েন্সির জন্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট। তার মানে সহজভাবে যদি বলতে চাই, আমরা যদি ফুরিয়ার অ্যানালাইসিস করি, আমরা একটা রিয়েল সিগন্যালে যদি ফুরিয়ার অ্যানালাইসিস করি, এই সিগন্যালটা একটা রিয়েল সিগন্যাল, এখানে কোনো জে ওয়ালা পার্ট নাই, কমপ্লেক্স নাম্বার নাই কোনো। রিয়েল সিগন্যালে যদি আমরা ফুরিয়ার অ্যানালাইসিস করি, আমরা যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো পাই, ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো রিপ্রেজেন্ট করে যে কোন ফ্রিকোয়েন্সিতে কোন ফ্রিকোয়েন্সিটা ডমিনেন্ট সর্ট অফ আর কি, ওরকম একটা জিনিস রিপ্রেজেন্ট করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে অ্যাজাম্পশনটা ধরছি যে F2 ফ্রিকোয়েন্সিতে সাইন ওয়েভের অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম, তার মানে এই 15 কিলোহার্টজ এর যে কোরেসপন্ডিং ফুরিয়ার কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে 35, এবং এই 15 কিলোহার্টজ এখানে সবচেয়ে ডমিনেন্ট। এই সিগন্যালটাকে যদি আমরা ডিকম্পোজ করি, ভাঙতে পারি, সেখানে 15 কিলোহার্টজ সবচেয়ে ডমিনেন্ট। ঠিক আছে, তারপরে এটা 20 অ্যামপ্লিটিউডের এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট আছে, তারপর 10 কিলোহার্টজ, তারপর 12 কিলোহার্টজ। আচ্ছা, তো এই কনসেপ্টটাই আমরা এখন একটা কমপ্লেক্স সিগন্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমরা এখানে যেই সিগন্যালটাকে চিন্তা করেছিলাম এটা একটা রিয়েল সিগন্যাল ছিল। ঠিক আছে, এটা একটা রিয়েল সিগন্যাল ছিল, কিন্তু এখন আমাদের হাতে যে সিগন্যালটা আছে এটা কিন্তু একটা অলরেডি কমপ্লেক্স সিগন্যাল। এই যে আমরা এই সিগন্যালটার ফুরিয়ার অ্যানালাইসিস করতে চাচ্ছি, এটা অলরেডি একটা কমপ্লেক্স সিগন্যাল। কারণ কি? কারণ এই যে জে ওয়ালা জিনিসপত্র এখানে আছে। ঠিক আছে, কাজেই তার জন্য আমাদের যে ফুরিয়ার অ্যানালিসিসটা হবে, সেইগুলো আমরা সাইন ওয়েভ দিয়ে ঠিক চিন্তা করতে পারবো না, সেগুলো আমাদের এরকম এক্সপোনেনশিয়াল দিয়ে আসবে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, সাইন ওয়েভ, কজ ওয়েভ, এরা ইন্টারচেঞ্জেবল, এইভাবে আপনি চিন্তা করতে পারেন। কারণ আমরা তো দেখলাম যে একটা এক্সপোনেনশিয়ালের ভেতরে আসলে কজও আছে এবং সাইনও আছে। ঠিক আছে, একটা এক্সপোনেনশিয়ালের ভেতরে আসলে কজও আছে এবং সাইনও আছে। কাজেই যখন আমরা একটা কমপ্লেক্স সিগন্যাল নিয়ে কথা বলতেছি, তখন আমরা সাইনের পার্সপেক্টিভ থেকে চিন্তা না করে আমাদের বেসিস ফাংশন হবে হচ্ছে এইটা, ই পাওয়ার যে একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল। ঠিক আছে,
আর সিএন গুলো হবে হচ্ছে তার ফুরিয়ার কোএফিসিয়েন্ট। তার মানে এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি এসটিটা পাবো, যেটা যে ওইখানে বলতেছিলাম যে আমাদের ওই সবগুলোকে যোগ করতে হতো, তাই না? যোগ করলেই না আমরা পেতাম এই যে এইটাকে, এই সাইন ওয়েভটাকে, তারপরে এই সাইন ওয়েভটাকে, এই সবগুলোকে যোগ করতে হবে, হ্যাঁ, সামেশন আকারে প্রকাশ করতে হবে। তো এখানেও আমরা এই জন্যই সামেশন করতেছি, পুরো জিনিসটাকে আমরা সামেশন করতেছি। তার মানে এই সবগুলোকে যদি আমি সাম করি আমি এই কমপ্লেক্স সিগন্যালটা ফর্ম করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স সিগন্যালের পার্সপেক্টিভে ফুরিয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন এই কমপ্লেক্স সিগন্যালের জন্য এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করার ট্রাই করব। ঠিক আছে, এই এই যেই জিনিসটা লিখেছি এটা মূলত আমাদের একটা ফুরিয়ার অ্যানালাইসিস ফর কমপ্লেক্স সিগন্যাল, রিয়েল সিগন্যাল না আর কি। হ্যাঁ, আচ্ছা, সিগন্যাল কমপ্লেক্সও হতে পারে, কিন্তু সিগন্যাল যে সব নট নেসেসারিলি সবসময় রিয়েল হবে তা কিন্তু না। এখন বলতে পারেন যে কমপ্লেক্স সিগন্যাল কিভাবে আসে, কমপ্লেক্স সিগন্যাল তো ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন থেকে আসে। রিয়েল লাইফে তো আর আমরা ওরকম কমপ্লেক্স সিগন্যালের আইডিয়া পাই না। কমপ্লেক্স সিগন্যাল মূলত আসে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, যেমন ওই যে ফ্রিকোয়েন্সি নেগেটিভ হয় কিরকম, তাই না? ওরকম কথা। ফ্রিকোয়েন্সি তো আর নেগেটিভ হয় না কখনো রিয়েল লাইফে, কিন্তু ম্যাথমেটিক্যালি ফ্রিকোয়েন্সি নেগেটিভ হতে পারে আমাদের ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন ক্যালকুলেশন। তো সেরকম ভাবে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা কমপ্লেক্স সিগন্যাল আসতে পারে। তার জন্য ফুরিয়ার অ্যানালাইসিস তাহলে এরকম হবে। তো এখান থেকে যদি আমরা এই ফুরিয়ার কোএফিসিয়েন্টটাকে ক্যালকুলেট করার ট্রাই করি তার ফর্মুলা হবে হচ্ছে এই টাইপের। আমরা সিএনটাকে বের করার ট্রাই করব। তো ফুরিয়ার কোএফিসিয়েন্টটাকে যদি বের করার ট্রাই করি, এই সিএন এর ভ্যালু আসবে হচ্ছে এরকম টাইপের। আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে যদি আমরা এফএম থেকে করি, মানে মাইনাস হাফ এফএম থেকে, মানে আমাদের এফএম টা থেকে আমরা দুই ভাগ করে চিন্তা করব, হচ্ছে মাইনাস 1/2 FM থেকে +1/2 FM, এটাকে দুই ভাগ করে এই লিমিটের ভেতর আমরা ইন্টিগ্রেট করবো, এই লিমিট থেকে এই লিমিটের ভেতর। ঠিক আছে, মাইনাস, কারণ এখানে আমাদের যে এফএম এফএম পার্টটাই ছিল আসলে ফ্রিকোয়েন্সির ভেতর, কাজে -1/2 FM থেকে 1/2 FM এই লিমিটের ভেতর আমরা ইন্টিগ্রেট করতেছি সেই এসটিটাকে, যেহেতু আমরা সিএনটাকে বের করতে চাই, সিএনটাকে যেহেতু বের করতে চাই, এসটিটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে তার সাথে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস j2π_n_fmt। এটা হচ্ছে ওই ফুরিয়ার কোএফিসিয়েন্ট বের করার যে ফর্মুলা আমাদের ছিল সিগন্যালস এন্ড সিস্টেমস যদি মনে করতে পারেন। আর এই দুইটা যেহেতু আমরা এই লিমিটের ভেতর ইন্টিগ্রেট করতেছি, কাজে এটাকে 1/, করে যেটা আসবে এই দুটাকে আমরা যোগ করলে পাবো হচ্ছে এফএম, এটাকে যোগ করলে পাবো হচ্ছে এফএম, এইটাকে মানে 1/FM পাবো। 1/FM কে ইনভার্স করে এখানে আমাদের বসিয়ে দিতে হতো, 1/FM এরকম আসবে, বা বলতে গেলে এফএমই আসবে আর কি। ঠিক আছে, লিমিট যেটা ছিল লিমিটটা, টোটাল লিমিটটাকে ইনভার্স করে এখানে বসানো হতো। টোটাল লিমিট দুইটাকে যোগ করে ইনভার্স করলে যেটা আসতো সেটা হচ্ছে এই সামনে বসতো, মানে টোটাল টাইম পিরিয়ডের মতো একটা ব্যাপার ছিল। এখানে যদি টাইমের ভিতরে আমরা করি তাহলে এখানে 1/T আমরা বসাতাম। এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিতে আমরা করতেছি 1/2 FM আর -1/2 FM, দুইটাকে যোগ করলে আমরা 1/FM পাবো। তো 1/FM কে ইনভার্স করে এখানে বসিয়ে দিতে হতো। আচ্ছা, তো এখন যদি এসটির ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দিই, এফএমটা এফএম এর মতন থাকলো, লিমিটটা আপাতত যেমন আছে থাকলো, এসটির ভ্যালুটাকে আমরা বসিয়ে দিচ্ছি এই ভ্যালুটাকে, এসি জে বিটা সাইন 2π_FMT। ঠিক আছে, তাহলে এখানে থাকবে এসি ই পাওয়ার জে বিটা সাইন 2π_FMT, তার সাথে আমাদের গুণ আকারে থাকতেছে হচ্ছে এই পার্টটা ইন্টু ই পাওয়ার মাইনাস জে 2π_n_FMT ডিটি। এসটি ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি। এই পার্টটাই আমাদের এসটি ভ্যালু ছিল। আচ্ছা,
তাহলে এখানে এক্সপোনেনশিয়ালের পার্টটাকে আমরা কমন নিতে পারি। এক্সপোনেনশিয়ালের পার্টটাকে কমন নেওয়া বলতে বোঝাতে চাচ্ছি, যেহেতু দুটা গুণ আকারে আছে, এসিটা এসির মতন থাকলো, এটাকে আমরা লিখতে পারি, যেহেতু দুটা গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে, তাহলে পাওয়ার যোগ হয়ে গেলে যেটাও কমন নিতে পারি। তো যেটা যদি কমন নিয়ে নিই, আচ্ছা যে কমন না নিলাম, এখানে থাকবে হচ্ছে জে বিটা সাইন 2 পাই এফ এম টি, তার সাথে মাইনাস যে 2 পাই এন এফ এম টি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের পাওয়ারে থাকবে, দুইটা পাওয়ার যোগ হয়ে গেল আর কি, ডিটি। আচ্ছা, এখন এই যেই পার্টটা আছে, এই পার্টটাকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ইন্টিগ্রেট করা একটু কঠিন হবে, তাই না? আমরা এই 2 পাই এফ এম টি টাকে একটা নতুন ভ্যারিয়েবল ধরে নিব। এই 2 পাই এফ এম টি, খেয়াল করে দেখেন 2 পাই এফ এম টি এখানেও আছে এবং 2 পাই এফ এম টি এখানেও আছে। এটাকে আমরা একটা নতুন ভ্যারিয়েবল ধরে নিব আমাদের ইন্টিগ্রেশন করার সুবিধার্থে। হ্যাঁ, আলটিমেটলি আমরা এটাকে পুরোপুরি ইন্টিগ্রেট করবো না, আমরা একটা নতুন ফাংশন এখানে নিয়ে আসবো, বেসেল ফাংশন। এখানে এফ এম থাকলো, আমরা এই 2 পাই এফ এম টি টাকে এক্স ধরে নিব। হ্যাঁ, এটাকে আমরা একটা নতুন ফাংশন আকারে ডিফাইন করব। এখানে থাকবে এসি ই পাওয়ার জে বিটা সাইন এক্স মাইনাস জে এন এক্স, তাই না? মাইনাস জে এন এক্স আকারে আমরা লিখতে পারি। এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই 2 পাই এফ এম টি, এটাকে একটা নতুন ভ্যারিয়েবল আকারে ধরে নিচ্ছি, এক্স আকারে। কাজে এখানে এক্স বসিয়ে দিলাম, আর হচ্ছে এখানে এক্স বসিয়ে দিলাম। ওকে, তাহলে এই পার্টটাকে ইন্টিগ্রেট করা লাগবে আমাদের, এবং এইটাকেই আমরা আসলে এখান থেকে যদি জেটাকে কমন নিয়ে নিই, এখানে ডিটি থাকলো, এখান থেকে জেটাকে কমন নিয়ে নিচ্ছি, এসি ই পাওয়ার জে কে কমন নিয়ে নিলে এখানে থাকবে হচ্ছে বিটা সাইন এক্স মাইনাস এন এক্স। এই পুরো জিনিসটাকে আমরা এখন একটা নতুন নাম দিব, হ্যাঁ, যার নাম হচ্ছে বেজেল ফাংশন। এই যে পুরো ইন্টিগ্রেশনটা আছে, এই পুরো ইন্টিগ্রেশনটাকে আমরা একটা নতুন নাম দিব এবং লিমিটও তখন চেঞ্জ করব। ধরেন আমরা যদি লিমিটটাকে চেঞ্জ করে ফেলতে চাই, এই এই যে আমাদের লিমিটটা আগে ছিল হচ্ছে 1/2 FM থেকে -1/2 FM। হ্যাঁ, তো এর ভেতরেই তো আমার টোটাল সিগন্যালটা ছিল। তো এই টোটাল সিগন্যালটা যদি এই রেঞ্জের ভেতর থাকে, কাজে আমরা এটাকে সিমেট্রিক্যালি চিন্তা করলে পাই থেকে মাইনাস পাই চিন্তা করতে পারি। মানে আমাদের একটা সিগন্যাল মূলত 0 থেকে 2 পাই লিমিটে থাকে, তাই 0 থেকে 2 পাই লিমিটে থাকে। তো যেহেতু এখানে আমরা সিমেট্রিক দুইটা পোর্শনে ভাগ করে নিচ্ছি, প্লাস মাইনাস দুইটা পোর্শনে ভাগ করে নিয়েছি, কাজে 0 থেকে 2 পাই চিন্তা না করে আমরা -পাই থেকে পাই এই রেঞ্জ চিন্তা করবো। ঠিক আছে, মানে সিমেট্রিক্যালি 0 থেকে 2 সাইডে 2 ভাগ করে চিন্তা করবো। কাজে এখন আমরা এই লিমিটটাকে চেঞ্জ করে ফেলতে পারি। তো লিমিটটাকে যদি চেঞ্জ করে ফেলি, কারণ এই যে আমরা এক্স কে যেহেতু রিপ্লেস করে দিচ্ছি, তাই না, এক্স কে যেহেতু রিপ্লেস করে দিচ্ছি, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে এবং এই এফ এম এর সাথে একটা করে কনস্ট্যান্ট চলে আসবে। এই এফ এম এর সাথে মানে এফ এম বাই ইয়ে যেটা ছিল, এসিটা আমাদের ছিল, ওই এফ এম এসিটাকে আমরা একসাথে বের করে আনতে পারবো। আচ্ছা, আলাদা করে আমি লিখে দিচ্ছি, এটার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে এই টাইপের। এই এফ এম এসিটাকে আমরা 1/2 পাই দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। এসিটাকে যদি বাইরে নিয়ে আসি, এসি ডিভাইডেড বাই 2 পাই আমাদের টোটাল লিমিট, এখানে লিমিট হবে পাই থেকে -পাই এক্সপোনেনশিয়াল অফ জে বিটা সাইন এক্স মাইনাস এন এক্স। ঠিক আছে, এবার এই যে পার্টটা, এটাকে আমরা ডিফাইন করবো একটা নতুন নতুন ফাংশন আকারে। এই যে পুরো পার্টটা আছে, হ্যাঁ, এটাকে আমরা লিখে ফেলবো এইভাবে করে, এসি এসি এর মতন থাকবে। ওই 1/2 পাই পুরো পার্টটাকে আমরা লিখবো হচ্ছে আমাদের বেজেল ফাংশন জে দিয়ে। ঠিক আছে, বেজেল ফাংশনকে আমরা জে দিয়ে লিখি, জে এন বিটা। এই বেজেল ফাংশনটা হচ্ছে তার মানে মূলত এই পুরো অংশটুকু এইখান থেকে শুরু করে
এই 1/2 পাই পুরোটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এনটাকে আমরা বলি হচ্ছে nth অর্ডার বেসেল ফাংশন, এই n এর উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এই যে n এর ভ্যালুটা, এটাই তো মূলত cn এর ভ্যালুটা আমাদের দিত, nth ফুরিয়ার কোএফিসিয়েন্ট, n এর একটা ফাংশন। আর যে বেসেল ফাংশন যেটা আমরা পাচ্ছি সেটাও n এর একটা ফাংশন, মানে n এর উপর ডিপেন্ড করবে আর কি, n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে কোন কোএফিসিয়েন্টটা কত। তো এটাকে আমরা বলি হচ্ছে nth অর্ডার বেসেল ফাংশন। যে n বিটার যদি পরিচয় লিখতে চাই, এটা হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই ই পাওয়ার এই কমপ্লেক্স পার্টটা আর কি, যে বিটা সাইন এক্স মাইনাস এন এক্স। আচ্ছা, ডিটির পরিবর্তে আমরা এখন তো ওই ডিএক্স আনবো যখন আমরা এক্স এর ফাংশন আকারে লিখতেছি আর কি। এই পার্ট গুলোতে আমাদের তখন এক্স চলে আসবে যখন টিটাকে আমরা সরিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, এটাকে আমরা বলি nth অর্ডার বেসেল ফাংশন। অফ দ্য ফার্স্ট কাইন্ড। বেসেল ফাংশনের অনেক রকম আরো ভাগাভাগি আছে, বেসেল ফাংশন নিয়ে আমরা খুব বেশি পড়বো না, কারণ এই টাইপের ইন্টিগ্রেশন আসলে খুব একটা সোজা জিনিস না পারফর্ম করা। হ্যাঁ, আমরা মূলত এই বেসেল ফাংশনের কিছু স্পেসিফিক ভ্যালু নিয়েই কাজ করি, কাজে আমাদের জন্য অতটা অসুবিধা হবে না। এটাকে আমরা বলছি n ধরনের বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড। আচ্ছা, যেটা বিটার একটা ফাংশন। এখন তাহলে যদি আমরা এসটিটাকে লেখার ট্রাই করি, পুরো এসটিটাতে ফেরত চলে যাই, এই সিএন দিয়ে আমরা যেটা লিখতেছিলাম, এই যে এসটিটাকে আমরা এরকম সিএন দিয়ে লিখতেছিলাম, তাই না? তো যদি এবার এটাকে লেখার চেষ্টা করি তাহলে আমাদের পুরো জিনিসটা দাঁড়াবে হচ্ছে এই টাইপের, এই সিএন এর ভ্যালুটাকে আর কি আমরা রিপ্লেস যদি করে দিতে চাই, সিএন এর যে ভ্যালুটাকে পেলাম, হ্যাঁ, এই যে এসি জে এন বিটা, এটা দিয়ে যদি রিপ্লেস করে দেই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে এসটিটা আসলো এখান থেকে, এসটি থেকে আমাদের পুরো এক্সপ্রেশনটা আমি আস্তে আস্তে লিখে আনছি। হ্যাঁ, তাহলে যদি আমাদের এখন এফএম মডুলেটেড সিগন্যালটা বলি, একটু আপনার ডিরাইভেশনটা হাতে করবেন, হ্যাঁ, না করলে এটা কষ্ট হয়ে যাবে পরীক্ষায় পার। এসটিটা ছিল হচ্ছে আমাদের রিয়েল পার্ট অফ এইটা, তাই না? রিয়েল পার্ট অফ এইটা, তার ভেতর থেকে আমরা এস এস প্রাইম টিটাকে আবার বের করেছি। এসটিটাকে আগে কপি করি, রিয়েল পার্ট অফ এই কমপ্লেক্স এনভেলপ ই পাওয়ার জে 2 পাই এফসিটি, ছিল রিয়েল পার্ট অফ এই কমপ্লেক্স এনভেলপ তার সাথে ই পাওয়ার জে 2 পাই এফসিটি। তো এর ভেতর এই কমপ্লেক্স এনভেলপটা যেটা ছিল সেটাকে আমরা ডিটারমাইন করে এনেছি। এই যে এস বার টিটা ছিল এই টাইপের জিনিস, সিএন ইন্টু এত 2 পাই এন এফ এম টি, তাই? তাহলে এটাকে যদি আমরা লেখা ট্রাই করি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে রিয়েল পার্ট অফ, এটা ছিল সামেশন অফ এন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সিএন ই পাওয়ার জে 2 পাই এন এফ এম টি, এটা ছিল আমাদের এসটিটা, তার সাথে ই পাওয়ার যে পার্টটা গুণ আকারে আছে সেটা থাকলো ই পাওয়ার জে 2 পাই এফসিটি। তারপরে আমরা এখন সিএন এর ভ্যালুটাকে আবার বসিয়ে দিব। ঠিক আছে, প্রথমে এসিটাকে এই কমপ্লেক্স এনভেলপের রেসপেক্টে লিখলাম, কমপ্লেক্স এনভেলপটাকে আমরা ফুরিয়ারের রেসপেক্টে লিখলাম, ফুরিয়ারের ভেতর এই যে সিএন আমাদের যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো আছে, এবার ফুরিয়ার কোএফিসিয়েন্টের ভ্যালু গুলো লিখে দিই। ফুরিয়ার কোএফিসিয়েন্ট সিএনটাকে আমরা ডিটারমাইন করেছি এইটা এসি জে এন বিটা, তাই না? তাহলে এটাকে যদি লিখে দেই, এটা হবে হচ্ছে রিয়েল পার্ট অফ, এখানে যা ছিল সিএন এর ভ্যালুটাকে জাস্ট বসিয়ে কপি করি পুরোটাকে,
আচ্ছা লিখেই ফেলি। এখানে হবে হচ্ছে সামেশন অফ এন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সিএন এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের এসি, জে এন বিটা হচ্ছে আমাদের বেসেল ফাংশন, তার সাথে এটা গুণ আকারে ছিল ই পাওয়ার জে 2 পাই এন এফ এম টি, তার সাথে এটা ই পাওয়ার জে 2 পাই এফ সি টি। তারপরে এই জে এন বিটার ভ্যালু যদি বসিয়ে দিতে চাই, বা জে এন বিটা যেমন আছে থাকলো সমস্যা নেই, তাহলে এখন এখান থেকে এসিটাকে আমরা চাইলে বাইরে বের করে আনতে পারি, বা এসিটা থাকলো চাইলে বাইরে বের করেও আনতে পারি। একটা একটা করে জাস্ট ভ্যালু রিপ্লেস করলাম, আর কিন্তু কিছুই না। ঠিক আছে, একটা একটা করে ভ্যালু রিপ্লেস করে আনছি। তাহলে এখান থেকে যদি এসিটাকে বের করে নিয়ে আসি, এসিটাকে বের করে আনলাম, সামেশন অফ এন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এক্সপোনেনশিয়াল পার্ট দুইটাকে আমরা কমন নিতে পারি, জে এন বিটা তার মতন থাকলো, ই পাওয়ার জে যদি কমন নিয়ে নিই, জে 2 পাই কমন নিয়ে নিতে পারি, এখানেও জে 2 পাই আছে, এখানেও জে 2 পাই আছে, তাহলে জে 2 পাই যদি কমন নিয়ে নেই, ই পাওয়ার জে 2 পাই কমন নিয়ে নিলে এখানে থাকবে হচ্ছে এন এফ এম প্লাস এফ সি টি। ঠিক আছে, টিটাও কমন নিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে এখন আবার আগের মতন চিন্তা করব, একটু খেয়াল করে দেখেন, রিয়েল পার্ট নিয়ে কথা বলছি আমরা, তাই না? তাহলে রিয়েল পার্ট হলে আমরা আবার এটাকে কজ আকারে লিখতে পারি, এই পুরো জিনিসটাকে আমরা একটা কজ আকারে লিখতে পারি, যদি ভেতরের পার্টটাকে আমরা থেটা আকারে চিন্তা করি। এই যে মানে আমাদের এই যেই পার্টটা আছে এফ সি প্লাস এন এফ এম টি, এটা মূলত একটা কজের ভেতরে চলে আসবে, কারণ রিয়েল পার্ট অফ এক্সপোনেনশিয়াল সেটা মূলত কি, সেটা মূলত হচ্ছে আসলে কজ, এই যে আমরা ডিরাইভ করে এনেছিলাম। রিয়েল পার্ট অফ যদি ই পাওয়ার জে থিটা থাকে, সেটাকে আমরা কস থিটা আকারে লিখতে পারি। ঠিক আছে, রিয়েল পার্ট অফ ই পাওয়ার জে থিটা। তাহলে এইখানে এই যে ই পাওয়ার জে থিটার পার্টটা, তো এই পুরোটাকে আমরা থিটা আকারে চিন্তা করলাম, আচ্ছা এই পুরো জিনিসটাকে আমরা থিটা আকারে চিন্তা করলাম। তাহলে যে রিয়েল পার্ট অফ একটা এক্সপোনেনশিয়াল ই পাওয়ার জে থিটা, রিয়েল পার্ট অফ ই পাওয়ার জে থিটাকে আমরা লিখতে পারি কস থিটা। তাহলে এই জিনিসটাকে আমরা এখন ওই রিয়েল পার্টটাকে বাদ দিয়ে দিব, রিয়েল পার্ট অফ এক্সপোনেনশিয়ালটাকে আমরা কস থিটা দিয়ে লিখে দিব। আলটিমেটলি এরকম থাকবে এসি এন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তার ভেতর এখানে জে এন বিটার থাকবে, এই পার্টটাকে আমরা কস দিয়ে লিখে দিব, ই পাওয়ার জে থিটার রিয়েল পার্ট। তো এটাকে আমরা লিখবো হচ্ছে কজ অফ থেটা, থেটা মানে এই যে সবুজ কালারের যতটুকু আমরা মার্ক করলাম, ই পাওয়ার জে থিটাকে কস থেটা লেখা যায়। তো এখানে থাকবে হচ্ছে 2 পাই এন এফ এম প্লাস এফ সি টি। ঠিক আছে, এই তো, এই হচ্ছে আমাদের তাহলে ইয়েটা ডিরাইভেশন হয়ে গেল, আমাদের যে হোয়াইট ব্যান্ড এফ এম যেটা, সেটার ডিরাইভেশন কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এটাই মূলত আমাদের হোয়াইট ব্যান্ড এফ এম এর ক্ষেত্রে মডুলেটেড সিগন্যাল, এটাই হচ্ছে আমাদের সেই থেটাটা। ঠিক আছে, এটাই হচ্ছে সেই এসটি হোয়াইট ব্যান্ড সিগন্যালের ক্ষেত্রে মডুলেটেড সিগন্যালের এক্সপ্রেশন। তো এইখানে তাহলে আমরা যদি একটু খেয়াল করি, জেএন বিটাটা ধরেন জেএন বিটার মতো থাকলো, সমস্যা নাই। যদি এটাকে আমরা ফুরিয়ার করি, ফুরিয়ার করলে আমরা এই যে কজ আছে যেহেতু, জেএন বিটাটা কিন্তু টাইমের কিছু না, খেয়াল করিয়েন, হ্যাঁ জেএন বিটাটা কিন্তু বিটার ফাংশন, টাইমের ফাংশন না, টাইমের পার্ট কিন্তু মূলত এই কজের ভেতরেই আছে। ঠিক আছে, এখানে একটু লেখা ট্রাই করি, লিখে বলার ট্রাই করি জিনিসটা কি, জেএন বিটাটা নিয়ে এখানে এসি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, জেএন বিটা কজ 2 পাই এন এফ এম টি, তো এফসিটাকে আগে লিখি, এফসি প্লাস এন এফ এম টি। তো এইখান থেকে টাইমের ফাংশন আসলে মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট আসলে কে, এসি টাইমের উপর ডিপেন্ডেন্ট না, এটা একটা ফিক্সড ভ্যালু। হ্যাঁ, এসি একটা অ্যামপ্লিটিউড, এটা একটা ফিক্সড ভ্যালু, এটা টাইমের সাথে ডিপেন্ডেন্ট না। জেএন বিটা এটা বিটার ফাংশন, হ্যাঁ এটা কিন্তু টি এর ফাংশন না, কাজে এইটাও টাইমের উপরে ডিপেন্ডেন্ট না। মানে এই পার্টটাকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করতে পারি টাইমের রেসপেক্টে, এই পার্টটাকেও আমরা কনস্ট্যান্ট চিন্তা করতে পারি টাইমের রেসপেক্টে। টাইম অনুযায়ী ভ্যারি করতেছে এই কোসাইনটা, যে টিটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, যে এটি হচ্ছে মূলত আমাদের টাইমের ফাংশন।
তাহলে এইটাকে যদি আমরা ফুরিয়ার করি, ফুরিয়ার বলতে যদি এটার ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন গুলো আমরা পাওয়ার ট্রাই করি, আমরা জানতাম যে একটা কসকে যদি আমরা ফুরিয়ার ইয়ে করি, কি বলে, ফুরিয়ার ট্রান্সফর্ম করি, কসকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা দুইটা ডেল্টা পাই। আমরা করেছেন আগের ইয়েতে, তাই না? কসকে যদি আমরা ফুরিয়ার করতাম তাহলে আমরা দুইটা ডেল্টা পেতাম। এই আমরা ডাবল সাইড ব্যান্ডের ক্ষেত্রে কস নিয়ে কথা বলে এসেছিলাম, তাই না? আচ্ছা, একটুখানি এই যে কজ ওয়েভ যখন ছিল, আমাদের যখন একটা কজ ওয়েভ ছিল, এই কজটাকে ফুরিয়ার করলে আমরা দুটো ডেল্টা ফাংশন পেতাম। মানে এটা যদি একটা কজ ওয়েভ থাকে, সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে যে এরকম দুইটা ইম্পালসের মতন হয়, ইম্পালস বা ডেল্টা যেটাই আমরা বলি, এটা ডেল্টা ফাংশন হয়, বারের মতো ডেল্টা হয়, শিফটেড ডেল্টা, তাই না? তাহলে এখানে ওই সেম ঘটনাটাই ঘটবে, এখানে আমাদের এই শিফটেড ডেল্টাটা আসবে, শিফটেড ডেল্টাটা এই পরিমাণ শিফট হবে আর কি। হ্যাঁ, এই পরিমাণ শিফট হবে, একবার প্লাসে আরেকবার মাইনাসে, দুইটা ডেল্টা আমরা পাই। কাজেই এইটার যদি আমরা এখন ফ্রিকোয়েন্সি ডোমেইন এক্সপ্রেশন লিখতে চাই, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি, ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি এস এফ, ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা চলে যাব টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে। তো যেই পার্ট গুলো কনস্ট্যান্ট সেই পার্ট গুলো তো কনস্ট্যান্ট থাকবে, এসি এসির মতন রয়ে যাবে, এসি নিয়ে কোনো সমস্যা নাই। আর ওই দুইটা ডেল্টা যে আসতো তার সাথে একটা হাফ আসতো, যে একটা হাফ এখানে আসবে, দুইটা ডেল্টার জন্য হাফ আসতো। এই সামেশনটা যেমন আছে তেমন থাকলো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, জে এন বিটা, এটাও টাইমের সাথে ডিপেন্ডেন্ট না, কাজে এটা যেমন আছে থাকলো। কস্ট থেকে আমরা দুইটা ডেল্টা পেতাম। তো দুইটা ডেল্টাকে যদি লেখার ট্রাই করি, একটা আসবে হচ্ছে এই টাইপের, ডেল্টা এফ মাইনাস, আচ্ছা অনেক ব্র্যাকেট লাগবে আসলে আমার, ডেল্টা, আচ্ছা এফ মাইনাস, এই যে এই পার্টটা আসবে আর কি, এফ সি প্লাস এন এফ এম, এই একটা ডেল্টা আসবে, সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, আর আরেকটা আসবে হচ্ছে প্লাস ডেল্টা এফ সি প্লাস এন এফ এম, তাই না? মানে এফ প্লাস, ঠিক আছে, দুইটা ডেল্টা পাচ্ছি, একটা হচ্ছে এফ থেকে এই পরিমাণ শিফটেড, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এই পরিমাণ শিফটেড, মানে এটা ডান দিকে শিফটেড, হ্যাঁ, এটা পজিটিভ, পজিটিভ দিকে শিফটেড, আর এটা হচ্ছে নেগেটিভ দিকে শিফটেড। তো এটাকে ভেঙে লিখলে, যদি লিখতে চাই, এটা হবে আমাদের ফুরিয়ার হাফ এসি এন সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জে এন বিটা, এখানে আমাদের সেই ডেল্টাটা থাকবে, দুইটা ডেল্টা, ডেল্টা হচ্ছে এফ মাইনাস এফ সি মাইনাস এন এফ এম, এটা পজিটিভ দিকে শিফটেড ডেল্টা, আর এইটা থাকবে হচ্ছে এফ প্লাস এফ সি প্লাস এন এফ, এটা হচ্ছে নেগেটিভ দিকে শিফটেড ডেল্টা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ডোমেইনে যদি আমরা চিন্তা করি, এই তো এটাই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এখান থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে, হ্যাঁ, ধরেন এই যে এটা তো একটা সামেশন আকারে আছে, তাই না? এন সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে একটা বেশ বোঝার ব্যাপার আছে। তার মানে আমাদের এখানে কতগুলো ডেল্টা থাকবে, ইনফাইনাইট সংখ্যক ডেল্টা কিন্তু আমাদের থাকবে। এটা কিন্তু একটা সামেশনের ভেতর, এবং সামেশনের লিমিট হচ্ছে এন সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবং দেখেন এন গুলো কিন্তু এটার ভেতরে ভেতরে আছে। যদি এন এর উপর আমি একটু ফোকাস করি, হ্যাঁ, এটাকে অন্য একটা কালার দিই, সামেশনটা আসলে কোথায় কোথায় আছে, এন এর ভ্যালুটা এখানে এখানে আছে। তো তাহলে এন এর ভ্যালু পরিবর্তন হলে কিন্তু আমি অনেকগুলো ডেল্টা পাবো, ধরেন জিরোর জন্য একটা পাবো, ওয়ান এর জন্য একটা পাবো, টু এর জন্য তেমনি মাইনাস ওয়ান মাইনাস টু, অনেকগুলো ডেল্টা পাবো। তার মানে ইনফাইনাইট নাম্বার অফ ডেল্টা আসলে এখানে আমাদের আছে। মূল ব্যাপারটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ওই ডেল্টা গুলো একটা আরেকটার থেকে যে এফ সি প্লাস এনএফএম এতটুকু দূরে দূরে, হ্যাঁ, মানে এনএফএম পরিমাণ দূরে দূরে আর কি। ঠিক আছে, আমাদের যেই ডেল্টা গুলো থাকবে সেগুলো
এই এন যেহেতু ইনফিনিটির ভেতর, কাজে ইনফিনিটি সংখ্যক আমরা ডেল্টা পাবো, এবং সেই ডেল্টা গুলো একটা আরেকটার থেকে এই যে এফসি প্লাস এনএফএম প্লাস মাইনাস এনএফএম, মানে পজিটিভ দিকেও থাকবে নেগেটিভ দিকেও থাকবে, দুই দিকেই আমাদের ডেল্টা ফাংশন গুলো স্প্রেড আউট আকারে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটাই হচ্ছে মূলত এই দিককার আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের তার মানে যেটা দাঁড়াচ্ছে, এটার ফ্রিকোয়েন্সি আসলে আমরা যদি এফএম এর কথা চিন্তা করি, এফএম এর কথা চিন্তা করলে ওয়াইড ব্যান্ড এফএম এর ফ্রিকোয়েন্সি আসলে ব্যান্ডউইথ মেজার করতে গেলে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা কম্পোনেন্ট পাবো। ঠিক আছে, যদি আমরা ব্যান্ডউইথ মেজার করতে যাই, এখানে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা পাবো, কাজে ব্যান্ডউইথটাকে আমরা একটু ভিন্ন ভাবে এখানে ডিফাইন করব, সেটাই আমরা দেখবো কার্সনস রুল আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে গেল। এইবার যেটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে এই যে জেএন গুলোর চেহারা কেমন। এতক্ষণ তো আমরা বেজেল ফাংশন গুলোর কথা বলেছি, জেএন এর পরিচয় আমরা বলে এসেছিলাম হচ্ছে এই টাইপের, এই জেএন বিটা হচ্ছে এই টাইপের। তো এটাকে যদি আমরা বিটার রেসপেক্টে আঁকানোর ট্রাই করি, হ্যাঁ, এন এর ভ্যালু অনুযায়ী, এন সমান 0 1 2, এটা এন এর উপর ডিপেন্ড করে আমরা বলতেছিলাম, তাই না? কারণ মূলত এখানে এন যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভেতরে আছে, কাজে 0 1 2 -1 -2 এই সবকিছুই আমাদের থাকবে। তো এই জন্য আমাদের এই জেএনবিটার কিছু প্রপার্টির উপর আমরা ফোকাস করবো, হ্যাঁ। তো জেএনবিটার প্রপার্টি গুলো কিরকম, যদি একটু এখন আঁকানোর ট্রাই করি, মানে আমাদের বেজেল ফাংশন গুলো দেখতে কেমন হবে। nth অর্ডার, তো সেই এন এর উপর ডিপেন্ড করে বেজেল ফাংশনের চেহারাও পরিবর্তন হবে, এই জেএনবিটা। ঠিক আছে, এই কিছু প্রপার্টি আছে। আচ্ছা, আগে একটু বিটার রেসপেক্টে যদি আমরা আঁকানোর ট্রাই করি এই জিনিসটাকে, মানে বিটার ভ্যালু পরিবর্তন করে করে যদি আমরা এটাকে প্লট করার ট্রাই করি, তাহলে যেই জিনিস আমরা পাবো সেটা হচ্ছে এইটাকে, মানে এটাকে ইন্টিগ্রেট করতেছে সহজভাবে যদি আমি বলতে চাই। মনে করেন এন এর ভ্যালু আমরা 1 বসালাম, কথার কথা, ঠিক আছে, এন এর ভ্যালু 1 বসালাম, এন এর ভ্যালু 1 বসিয়ে তার মানে এখানে 1 বসিয়ে দিলাম, দিয়ে যদি এটাকে আমরা একটা বিটার ফাংশন আকারে পাবো, তো তাই না, এখানে বিটা যেহেতু আছে বিটার একটা ফাংশন আকারে পাবো, তো সেটাকে যদি আমরা প্লট করি সেটা দেখতে হবে এই টাইপের। সরি, আমরা এখানে জে এন বিটা গুলোকে দেখতেছি, বিটার রেসপেক্টে আমরা প্লট করতেছি, এটা বিটার একটা ফাংশন, টাইমের ফাংশন না, কিন্তু এটা বিটার একটা ফাংশন। হ্যাঁ, তো তাহলে যখন আমরা চিন্তা করতেছি এন এর ভ্যালু 0, লেটস সে, হ্যাঁ, এন এর ভ্যালু 0 বসাচ্ছি, এন এর ভ্যালু 0 বসানোর অর্থ কি বললাম, যে এই যে এইখানটাতে আমরা 0 বসাচ্ছি, এন এর ভ্যালু 0, তার মানে এই যে এইখানটাতে 0 বসাচ্ছি, তার মানে এই পার্টটা তখন ভ্যানিশ হয়ে যাবে আর কি। ভ্যানিশ হয়ে গেলে যতটুকু থাকবে সেটাকে ইন্টিগ্রেট করে একটা বিটার ফাংশন আমরা পাবো, তো সেটা দেখতে হবে এই টাইপের। এগুলো অনেকটা সিঙ্ক ফাংশনের মতন দেখতে, হ্যাঁ। অ্যামপ্লিটিউড গুলো ডিমিনিশিং, ডিমিনিশিং মানে অ্যামপ্লিটিউডটা কমতে থাকবে, এরকম, হ্যাঁ। এটা তাহলে আমরা ধরলাম জে এন, তো এন এর ভ্যালু 0 আমরা চিন্তা করলাম, জে 0 বিট। nth অর্ডার বেসেল ফাংশন বলতেছিলাম, এটা হচ্ছে 0th অর্ডার বেসেল ফাংশন। ঠিক আছে, আচ্ছা, তো এবার ধরেন জে 1 যদি আমরা আঁকানোর ট্রাই করি, জে 1টা দেখতে হবে এই টাইপের। আপনাদের এগুলো নিয়ে খুব বেশি ইয়ে করা লাগবে না, কিন্তু আইডিয়াটা থাকতে হবে আর কি, হ্যাঁ, আইডিয়াটা থাকতে হবে যে জিনিসগুলো কেমন টাইপের। ধরেন এটার পিক অ্যামপ্লিটিউড যদি আমরা 1 ধরি, অন্য অ্যামপ্লিটিউড গুলো কন্টিনিউয়াসলি ডিমিনিশিং, মানে অনেকটা সিঙ্ক ফাংশনের নেচার অনেকটা। আচ্ছা, যে 1টা দেখতে হবে হচ্ছে এই টাইপের, যে 1টা যদি আঁকানোর ট্রাই করি সেটা 0 থেকে স্টার্ট হবে, সবগুলোর এই ডিমিনিশিং নেচারের, হ্যাঁ, মানে আস্তে আস্তে করে ডিমিনিশ করবে।
এটা হবে হচ্ছে আমাদের J1 বিটা, ফার্স্ট অর্ডার বেসেল ফাংশন। এন এর ভ্যালু যখন আমরা 1 বসাচ্ছি, এন এর ভ্যালু 1 বসানোর অর্থ কি, এই যে ফাংশনটা আছে এখানে 1 বসাচ্ছি, 1 বসানোর অর্থ এই জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, মানে শুধু এক্স থাকবে আর কি। তারপর যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে বিটার একটা ফাংশন আমরা পাবো, সেটাকে এই বিটার রেসপেক্টে আমরা প্লট করতেছি। আমাদের এক্স অ্যাক্সিস কিন্তু বিটা, হ্যাঁ এগুলো বিটার ফাংশন। তো সিমিলার ভাবে পরের অর্ডার গুলো পাবো, সেগুলো সেম টাইপেরই হবে অনেকটা, এই ফার্স্ট অর্ডারের মতনই। হ্যাঁ ওটা দেখতে ধরেন এই টাইপের হবে, এবং কন্টিনিউয়াসলি এগুলো ডিমিনিশিং, মানে ডিমিনিশিং আমি বারবার বারবার বলতেছি, মানে অ্যামপ্লিটিউড গুলো কমে যাবে আর কি আস্তে আস্তে। ঠিক আছে, এটা ধরেন আমাদের J1 বিটাই সবুজ কালার, J2 বিটা সেকেন্ড অর্ডার বেসেল ফাংশন। এরকম ভাবে আরো হায়ার অর্ডার বেসেল ফাংশন আমরা চাইলে পেতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা এই বেসেল ফাংশনের কাজ মূলত যেটা, এখান থেকে আমরা কিছু ভ্যালু নিয়ে কাজ করবো, আমরা ম্যাথ দেখবো। আপনাদের বাক্সে একটা ম্যাথ দেওয়া আছে, ওই ম্যাথটা সলভ করলেই হয়তো বোঝা যাবে সহজে। আমরা কার্সন রুল আগে পড়ি, তারপরে ওটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, তাহলে বেসেল ফাংশন সম্পর্কে আমরা পরিচিত হলাম। বেসেল ফাংশন নিয়ে এর চেয়ে আর বেশি আমাদের খুব বেশি প্রয়োজন নাই, হ্যাঁ, কারণ আমরা ম্যাথের অত ডিটেইলে যাব না। আচ্ছা, এখন এই বেসেল ফাংশনের কিছু প্রপার্টি আছে যেগুলো একটু জানা দরকার আমাদের। সেটা হচ্ছে এই যে জে এন বিটা আমরা লিখতেছি, যেটাকে আমরা প্লট করলাম, এটার একটা প্রপার্টি হচ্ছে এরকম, এই জে এন বিটা এটা ইকুয়ালস টু হচ্ছে -1 টু দি পাওয়ার n, এটা একটা প্রপার্টি, হ্যাঁ। যে মাইনাস এন মানে হচ্ছে রিফ্লেকশন টাইপের একটা ব্যাপার। সুন্দর করে লিখি, বেসেল ফাংশনটি খুব বেশি ডিটেইলে আমরা আর যাবো না। তো এইটা মানে কি, জে এন বিটা হচ্ছে -1 টু দি পাওয়ার n, যে -1 বিটা, তার মানে আপনি যদি J1 বের করেন, J1 বিটা যদি বের করেন, যে -1 বিটাটাও আপনি সহজে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে মাইনাস এন বিটা, মাইনাস এন বিটা মানে এন এর ভ্যালু যখন 1 বসাচ্ছেন তখন তো J1 বিটা পেলেন, তো ওখান থেকেই জাস্ট ওইটাকে -1 টু দি পাওয়ার n, তার মানে -1 টু দি পাওয়ার 1 আর কি, এটা দিয়ে গুণ হবে। মানে যে এখানে যদি n এর ভ্যালু 1 বসাই, যে এন বিটা আসবে হচ্ছে -1 টু দি পাওয়ার 1 জে -1 বিটা। তার মানে এটা একটা মাইনাস, তার মানে J1 বিটা হচ্ছে গিয়ে মাইনাস J-1 বিটা। তার মানে এই যে J1 বিটাটা আপনি পেলেন, এটাকে একটা -1 দিয়ে গুণ করে দিলে J-1 বিটাও পেয়ে যাবেন। সিমেট্রিক টাইপের একটা প্রপার্টি। ঠিক আছে, তারপর যদি 2 এর কথা চিন্তা করেন, সেটা একদম এক্সাক্ট সেম জিনিস আসবে। অড নাম্বার গুলোতে একটা করে মাইনাস আসবে, ইভেন নাম্বার গুলোতে আহ, একটা করে সেম জিনিস আসবে। ধরুন যদি J2 বিটা বের করার ট্রাই করি, n এর ভ্যালু 2 বসাচ্ছি, তাহলে এখানে আসবে -1 স্কোয়ার, n এর ভ্যালু 2, 1 স্কোয়ার J-2 বিটা। তো -1 স্কোয়ার মানে তো আসলে 1ই, তাই না? -1 কে স্কোয়ার করলে তো আমরা +1ই পাই। তাহলে এখান থেকে J2 বিটাটা আসলে আসবে এক্স্যাক্টলি সেম অফ বিটা। ঠিক আছে, তার মানে অড নাম্বার যেই আমাদের বেসেল ফাংশন গুলো থাকে, অড নাম্বার অর্ডার আর কি, ফার্স্ট অর্ডার বা থার্ড অর্ডার, ফিফথ অর্ডার, সেগুলো হচ্ছে একটা আরেকটা জাস্ট নেগেটিভ হবে। আপনি একটা পেয়ে গেলে অন্যটাকে জাস্ট নেগেটিভ আকারে চিন্তা করলেই হবে, মানে এটা পেলে তার নেগেটিভটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ মানে ফ্লিপ করে দেওয়া আর কি, জাস্ট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। আর যেগুলো ইভেন ইভেন অর্ডার আর কি, J2 বিটা, সেগুলোর নেগেটিভ গুলো এক্সাক্ট সেমই হবে। মানে যে সবুজ কালারের যেটা আমরা পেলাম, এই J2 বিটা এবং J-2 বিটা দুইজনে একদম সেম জিনিসই হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এই প্রথম প্রপার্টি, সিমেট্রিসিটির মতো একটা প্রপার্টি, সিমেট্রিসিটি মেনটেন করে। আর আরেকটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন আমরা করব, এই অ্যাপ্রক্সিমেশনটা কাজে দিবে আমাদের জন্য, আমরা ম্যাথ করার সময় এই অ্যাপ্রক্সিমেশনটা ব্যবহার করব বেশ। সেটা হচ্ছে আচ্ছা এটাকে মুছেই দিতে পারি, সেই সেটা হচ্ছে যদি আমাদের বিটার ভ্যালু ছোট হয়, হ্যাঁ, বিটার ভ্যালু ছোট সাধারণত কোথায় হয়, আমাদের ন্যারো ব্যান্ড এফএম হয় যদিও, কিন্তু তারপর আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করতেছি। ওয়াইড ব্যান্ড এফএম আমরা বিটাটাকে একটু বড়ই ধরি। ধরেন যদি বিটা স্মল হয়, বিটা যদি স্মল হয়,
তো তার জন্য আমরা যেটা পাবো কিছু অ্যাপ্রক্সিমেশন করতে পারবো। এই জে নট বিটা যেটা জিরোথ অর্ডার বেসেল ফাংশন, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আমরা 1 ধরতে পারি। এগুলো অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ। বিটা যদি স্মল হয় তাহলে জিরোথ অর্ডার বেসেল ফাংশনটা সর্ট অফ একটা কনস্ট্যান্টের মতন আমরা চিন্তা করতে পারি। ফার্স্ট অর্ডার বেসেল ফাংশন যেটা, সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি হচ্ছে বিটা বাই 2। আর অন্য যেগুলো আছে, হ্যাঁ, অন্যগুলোকে আমরা জিরো জিরো, মানে হায়ার অর্ডার বিটা গুলো সব জিরো হয়ে যাবে, হ্যাঁ। যে এন বিটা, এটাকে আমরা জিরো অ্যাপ্রক্সিমেট করতে পারি ফর এন গ্রেটার দেন অর ইকুয়ালস টু। ঠিক আছে, এটার অর্থ কি? এই একটা পেলাম জিরোথ অর্ডার, ফার্স্ট অর্ডার, বাকি সবগুলো অর্ডার জিরো। মানে জে টু বিটাটাকে আমরা জিরো অ্যাপ্রক্সিমেট করতে পারি, জে থ্রি বিটাটাকে আমরা জিরো অ্যাপ্রক্সিমেট করতে পারি, হ্যাঁ, ফর এন গ্রেটার দেন ইকুয়ালস টু। এই অ্যাপ্রক্সিমেশনটা ট্রু অনলি ফর বিটা যখন স্মল আর কি। মানে শুধুমাত্র জিরোথ অর্ডারের ভ্যালু থাকবে 1, ফার্স্ট অর্ডারের ভ্যালু থাকবে বিটা বাই 2, বাকি সব হায়ার অর্ডার বেসেল ফাংশন গুলোকে আমরা ভ্যানিশ করে দিতে পারবো, অ্যাপ্রক্সিমেট করতে পারবো জিরো আর কি। ঠিক আছে, এই এই প্রপার্টি গুলো কাজে লাগবে। এইটা এটা থাকবে, বাকিগুলো সব জিরো হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রপার্টি হচ্ছে এই সবগুলো বেসেল ফাংশনকে যদি আমরা যোগ করতে পারি, এই যে আমরা যে বারবার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভিতরে একটা সামেশন নিচ্ছিলাম বেসেল ফাংশনের, এই সবগুলো বেসেল ফাংশনকে যদি আমরা যোগ করতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভিতরে এন এর ভ্যালু, সেটা আমরা এক্স্যাক্টলি ইকুয়ালস 1 পাবো। ঠিক আছে, এই প্রপার্টিটাও ইম্পর্টেন্ট। যদি এন সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভেতরে এই যে এন বিটাকে আমরা সামেশন করি, স্কোয়ার নিয়ে সামেশন করে দিই, কারণ আমাদের স্কোয়ার লাগবে সিমেট্রিসিটির ওই প্রপার্টিটার কারণে। যে এন স্কোয়ার বিটা যদি আমরা নেই, এটার ভ্যালু চলে আসবে হচ্ছে 1। সবগুলো বেসেল ফাংশনকে যদি যোগ করতে পারি স্কোয়ার করে, তার ভ্যালু চলে আসবে হচ্ছে 1। এই তিনটা প্রপার্টি আমাদের জন্য কাজে লাগবে, হ্যাঁ। এখান থেকে আমরা ওই পাওয়ারের আইডিয়াটাও আনতে পারি, হ্যাঁ। এখান থেকে আমরা আমাদের পাওয়ারের আইডিয়াটাও আনতে পারি। এই যে প্রপার্টিটা বললাম, এখান থেকে আমরা আমাদের এফএম সিগন্যালের পাওয়ারের আইডিয়াটাও বলতে পারি। আচ্ছা, আমি আর একটু সময় নিচ্ছি, নিয়ে আমাদের ওই অ্যাসাইনমেন্ট একটু বুঝিয়ে দিই আমি, তারপরে আরেকটা ক্লাস হয়তো এটা আমার লাগবে শেষ করতে, আজকে শেষ হবে না। আচ্ছা, এখান থেকে just আরেকটা ছোট্ট আইডিয়া দিই। এই পাওয়ার অফ এফএম, এই এই যে প্রপার্টিটা আমরা ইউজ করলাম, যে এন সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভেতরে যদি আমরা জে এন স্কোয়ার বিটা কে সাম করি, সেখান থেকে আমরা এফএম সিগন্যালের পাওয়ারটাকে পেতে পারি। পাওয়ার, এফএম সিগন্যালের পাওয়ার। একটু আপনারা দেখবেন প্রুফ গুলো, হ্যাঁ। প্রথম ধাক্কায় সোজা নাও মনে হতে পারে, না মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু একটু করতে হবে, বারবার আপনি করলে তাহলে সোজা হয়ে যাবে আস্তে আস্তে। আর না বুঝলে আমাকে প্রশ্ন করিয়ে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করি। আমাদের ইয়ের পাওয়ার কি ছিল? পাওয়ার ছিল হচ্ছে হাফ অফ এসি স্কোয়ার, তাই না? হাফ অফ এসি স্কোয়ার ছিল, আমরা দেখেছিলাম যে এফএম সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে। কিছু প্রপার্টি আমরা দেখেছিলাম না, প্রপার্টি গুলোর ভেতর এটা একটা ছিল, এফএম সিগন্যালে পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে, আই গেস দেখেছিলাম আমরা। এই যে আমাদের যে এফএম সিগন্যালের পাওয়ার, সেটা ছিল আসলে এসি স্কোয়ার বাই 2। পাওয়ারটা সবসময় আমরা কনস্ট্যান্ট রাখি, এফএম বা পিএম যেটাই হোক, অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের ক্ষেত্রে। তো এখানে তাহলে এই জিনিসটাকে, এটাই তো আমাদের পাওয়ার ছিল। তো এটার সাথে জাস্ট এটাকে আমরা গুণ যদি করে দিই, একটা 1 গুণ করলে তো ক্ষতি নেই। এটা যদি এইভাবে চিন্তা করি, হাফ এসি স্কোয়ার ইন্টু 1, তো সেখান থেকে পাওয়ারটাকে বেসেল ফাংশনের রেসপেক্টেও লেখা যায়, হ্যাঁ। হাফ এসি স্কোয়ার ইন্টু হচ্ছে এই 1 এর পরিবর্তে আমরা যদি এটাকে বসিয়ে দিই সামেশন অফ মাইনাস ইনফিনিটি, মানে এটা বেসেল ফাংশনের রেসপেক্টে আমরা তখন পাওয়ারটাকে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এই পার্টটা মূলত পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করে। এই তো, এটা হচ্ছে আমাদের এফএম সিগন্যালের পাওয়ার। আর নেক্সট দিন আমরা হচ্ছে ডিসকাস করব, আমরা ওই ব্যান্ডউইথ ক্যালকুলেশনে যাব, হ্যাঁ। ওই রিলেটেড ম্যাথ আছে, নেক্সট দিন আমরা ওই ব্যান্ডউইথ ক্যালকুলেশনটা নিয়ে কথা বলবো, আর ওই করেসপন্ডিং ম্যাথ গুলো দেখবো নেক্সট ইনশাআল্লাহ।
ঠিক আছে, কার্সনস রুল আছে আর 1% রুল আছে। ওই দুইটা দেখে আমরা ম্যাথ সলভ, আপনাদের পরীক্ষার জন্য ম্যাথটাও ইম্পর্টেন্ট। এখান থেকে মূলত এই ডিরাইভেশনের পার্টটা ইম্পর্টেন্ট, এই বেজেল ফাংশনের পার্টটা, মানে আমরা যে এফএম হোয়াইট ব্যান্ড এফএম সিগন্যালটাকে ডিরাইভ করে আনলাম, এই যে এসসিটাকে পেলাম, এটা কিন্তু মূলত হোয়াইট ব্যান্ড সিগন্যালের, হোয়াইট ব্যান্ড এফএম এর মডুলেটেড সিগন্যাল, হোয়াইট ব্যান্ড এফএম মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, তো এই হোয়াইট ব্যান্ড এফএম মডুলেটেড সিগন্যালটার এক্সপ্রেশনটা ডিরাইভ করা বেজেল ফাংশনের রেসপেক্টে, এই প্রুফটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমরা নেক্সট দিন ম্যাথ দেখবো, কার্সনস রুল 1% রুল, ওই পার্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আমি ছোট্ট করে বলি। এই অ্যাসাইনমেন্টটা এম, পিএম, এফএম এবং নেক্সট আমরা যেটা ডিসকাস করব ডিজিটাল মডুলেশন, পুরো সবগুলোকেই ইনক্লুড করে। হ্যাঁ, এই জন্য অ্যাসাইনমেন্ট একটু দেরিতে রিলিজ করতেছি। আপনারা এটা সাবমিট করতে পারবেন একদম এই সেমিস্টারের লাস্ট পর্যন্ত। প্রথম পার্টগুলো আপনারা লিখে ফেলবেন, আর যেই পার্টটুকু আমরা এখন পড়তেছি বা যে পার্টটুকু কভার করবো ওই পার্টটুকু পরে লিখে ফেলি, কিন্তু পুরোটা ফেলে রাখেন না। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি একটু। কোথায় গেল? জিনিসপত্রকে অনেক কঠিন মনে হচ্ছে, তেমন ফিল পাওয়া যাচ্ছে না, বলেন তো। একটু শেয়ার করেন আর কি। হ্যাঁ, আপনার যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে তাহলে বলিয়েন, শেয়ার করিয়েন আর কি। হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে হবে আর কি, একটু পড়ালেখা করতে হবে, না হলে হবে না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের পার্টটা, যদি পড়েন এটা দুইটা পার্ট আছে, পার্ট এ আর বি। তো এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ মডুলেশন টেকনিক্স ইউজড ইন কমিউনিকেশন, তার মানে এম এর পার্ট গুলো অল্প অল্প করে ছোট ছোট করে লিখতে হবে, খুব বেশি লিখতে হবে না। ঠিক আছে, ধরেন আপনি অ্যামপ্লিটিউড মডুলেশন ডাবল সাইড ব্যান্ড নিয়ে খানিকটা লিখলেন। হ্যাঁ, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, আর হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, অল্প অল্প করে জাস্ট মূলত মেইন কথাটুকু টাইম ডোমেইন এক্সপ্রেশন আর ফ্রিকোয়েন্সি ডোমেইন ওয়েভফর্ম, মানে একদম কনজাস্টেড যতটুকু ইনফরমেশন আপনি দিবেন, খুব বড় করে লিখতে হবে না। তারপরে এফএম এর ক্ষেত্রে, পিএম এর ক্ষেত্রে। ঠিক আছে, আর আমরা ডিজিটাল মডুলেশনের কথা বলি, ইওর সাবমিশন কন্টেন্ট বোথ অ্যানালগ এন্ড ডিজিটাল মডুলেশন টেকনিক। আমরা ডিজিটাল মডুলেশন নেক্সট দিন কথা বলবো, পিসিএম পালস কোড মডুলেশন নিয়ে আমরা কথা বলবো, ওই পার্টটাও ইনক্লুড করতে হবে। তো আপনারা এম, এফএম, পিএম এর পার্ট গুলো লিখে ফেলতে পারেন অলরেডি, আর পিসিএম এর পার্টটা, যেটা ডিজিটাল মডুলেশনের কথা বলতেছি, ডিজিটাল মডুলেশনের পার্টটা পরে আপনারা লিখতে পারবেন, অসুবিধা নেই। তো এখানে বলে দেওয়া আছে কি কি লাগবে আর কি। হ্যাঁ, মেসেজিং অফ দ্য মডুলেশন টেকনিক মানে খুব ডেসক্রিপটিভ হতে হবে না, জাস্ট টেকনিক গুলোর নাম, ডেফিনেশন, ডায়াগ্রাম। হ্যাঁ, মানে মেসেজ সিগন্যালের জন্য টাইম ডোমেইন, আর ওই যেটা ওই যে বলছিলাম টাইম ডোমেইন আর ফ্রিকোয়েন্সি ডোমেইনের ওয়েভফর্ম, আর ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট। মানে খুব খুব বড় লিখতে হবে না, জাস্ট যেই জিনিসগুলো চাওয়া হয়েছে সেগুলো কনসাইজলি লিখলেই হবে, অনেক বড় করে লিখতে হবে এরকম না। এখানে ওই রুবিক্স দেওয়া আছে কোনটাতে কত পার্ট, আর পার্ট বি টাতে একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে। তো এখানে ওই এম এর তিনটা মডুলেশন টেকনিক, ডিএসপি সি মানে উইথ ক্যারিয়ার, সাপ্রেসড ক্যারিয়ার, আর সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। তো এখানে ওই টাইম ডোমেইন আর ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, এগুলো আপনারা করেছেন অলরেডি, ওই পার্ট গুলোই। ওই লো পাস ফিল্টার বা লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি কেমন হবে সেটা থিওরিটিক্যালি ডিফাইন করবেন। একটু যদি আপনারা খেয়াল করে থাকেন যে আমাদের সবগুলো মডুলেশন ক্ষেত্রে আমাদের শেষে যে লো পাস ফিল্টার লাগতো একটা। হ্যাঁ, কারণ মেসেজ সিগন্যালটা যেহেতু আমাদের লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছিল, তাই জন্য আমরা একটা লো পাস ফিল্টার ব্যবহার করতাম। তো মেসেজ সিগন্যালটা ফেরত পেতে হলে যে লো পাস ফিল্টার লাগবে, সেইটার লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি কেমন হতে পারে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, একটু আপনাদের মনে থাকবে হোপফুলি, অথবা রেকর্ডিং দেখে আই গেস বোঝা যাবে। তো সেইগুলো নিয়ে ডিসকাস করবেন এখানে, আর পরেরটা সিমুলেশন করতে হবে আর কি। এই পার্টটা, এটা হচ্ছে থিওরিটিক্যালের জন্য, আর বি পার্টটা মূলত সিমুলেশনের জন্য। ঠিক আছে, এই তিনটার জন্য এইটা আপনারা পুরোটাই করে ফেলতে পারবেন, একটু সময় নিয়ে আস্তে আস্তে এই পার্টটা পুরোটাই করে ফেলতে পারবেন। সো দা মডেলটা ডি মডেল আউটপুট ইন টাইম ডোমেন, মানে সিমুলিংক থেকেই দিবেন আর কি। সিমুলিংকের টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন, মানে আপনারা যেই ব্লকটা ব্যবহার করেন, ওই যে ফুরিয়ার করার জন্য আমরা একটা ইয়ে ব্যবহার করি না, ওই ব্লকটার নাম কি ছিল,
ফ্রিকোয়েন্সি ডোমেনে পেতে হলে আমরা সিমুলিকে কি ব্লক ইউজ করতাম? কি নাম ছিল আমারও ঠিক খেয়াল আসছে না, যাই হোক ওই ব্লকটা আর কি ব্যবহার করতে হবে। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি ডোমেন এক্সপ্রেশনটাও, ফ্রিকোয়েন্সি ডোমেন ওয়েভ ফর্মটাও লাগবে। ওখান থেকে আরএমএস নিতে পারেন। আরএমএস হলে সুবিধা হয়, যদি আপনাদের ম্যাটল্যাব 2016 এর উপরে হয় তাহলে ওই যে আরএমএস গুলো দেখা যায় আর কি। আর 16 বা এর নিচে হলে তখন পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি বোধ হয় দেখতে হয়। যাই হোক, মানে ফ্রিকোয়েন্সি ডোমেন এটা আমাদের লাগবে। তার সাথে এটাকে রিলেট করা ট্রাই করা। হ্যাঁ, জাস্টিফাই আনসার ওয়ান, এই তো এইখানে ওই ইয়েগুলো এই সিকোয়েন্সে আর কি সাবমিট করতে হবে। হ্যাঁ, মানে আপনি যে রিপোর্ট বা অ্যাসাইনমেন্টে যে সাবমিট করবে, একটা পার্ট তো হাতে লেখা, ওয়ান পার্টটা যেটা এটা হাতে লেখা, আর টু পার্টটা তো হচ্ছে সিমুলেশন বেসড। তো ওগুলোকে এভাবে করে মার্জ করে ফেলতে হবে। এখানেও রুব্রিক্স দেওয়া আছে। এই পার্ট টুটা আপনারা সলভ করে ফেলতে, পার্ট বি যেটা এটা সলভ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ বসে, দ্রুতই, সমস্যা হবে না। আর পার্ট এ যেটা, পার্ট এটার অ্যানালগ গুলো আপনারা করে ফেলতে পারবেন অলরেডি, মানে এম, এফএম, পিএম, আর ডিজিটালটা আমরা নেক্সট দিন থেকে ইনশাল্লাহ শুরু করবো, পিসিএম যেটা। ঠিক আছে, একটু শুরু করে ফেলেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথায় কি লিখবেন যদি আমাকে জিজ্ঞেস করার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আপনি একটু পড়েন, অ্যাসাইনমেন্ট আমি আজকে আপলোড করে দিচ্ছি, পড়েন, পড়ে চিন্তা ভাবনা করেন। বুঝতে অসুবিধা হলে আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করি, কিন্তু লেখা শুরু করে দেন, একদম শেষ মুহূর্তে শুরু করি। ঠিক আছে, ওকে। এবার বলেন, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা, নাকি জিনিসপত্র অনেক কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, একটু ইয়ে করতে হবে। অ্যাসাইনমেন্টটাতে মোটামুটি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মার্ক ক্যারি করবে, আপনাদের হয়তো 15% ক্যারি করতে পারে। ঠিক আছে, কাজে অ্যাসাইনমেন্টটা একটু সিনসিয়ারলি করে দিন, তাহলে 15 এর ভেতর একটা ভালো মার্ক পেয়ে যেতে পারেন। 15 এর বেশি হয়তো 15% হয়তো হবে। 15 মিড কুইজ। আচ্ছা, আর আপনাদের আমি মিডের নাম্বার গুলো, কুইজের নাম্বার গুলো দিয়ে দিব না আজকে, ওগুলো আমি তুলে ফেলেছি এক্সেলে মোটামুটি, আমি ইনশাল্লাহ মার্ক গুলো দিয়ে দিব না। ঠিক আছে, কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন, নাকি সবাই হারায় গেলেন এখন? আচ্ছা, ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স দেন নাই আজকে কেউ? অ্যাটেন্ডেন্স দিয়ে দেন কাইন্ডলি। হ্যাঁ, ঠিক আছে, একটু কাইন্ডলি সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। এই ফাঁকে কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করেন, বা যে কোনো কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন, নাকি কিছু জিজ্ঞেস করেন না? সাবমিশন ডেটটা কি স্যার, মানে ফাইনাল এক্সামের আগে দিতে হবে না? আহ ইয়ে পর্যন্ত থাক, থার্সডে, মানে আপনাদের 28, মানে 2 সপ্তাহ। আপনাদের ফাইনাল এক্সাম কবে এটা? আচ্ছা, আমি আপাতত রেকর্ডিংটা স্টপ করি।